Assalamu alaikum everyone. This is Sheikh Rabiul Islam, your instructor in this course. এখন আমরা আলোচনা করব হুকের সূত্র নিয়ে। হুকের সূত্রটা কি? বিজ্ঞানী হুক এই পদার্থের যান্ত্রিক গুণাগুণ পর্যালোচনা করতে গিয়ে একটা সূত্র প্রদান করেছেন। সূত্রটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা জানি কোনো পদার্থের উপর বল প্রয়োগ করলে পদার্থের বিকৃতি ঘটে। ওই বল যদি আবার অপসারণ করে নিই তাহলে পদার্থ পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন পদার্থের এই পূর্বের অবস্থায় ফিরে আসার ধর্মটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়ে থাকে। ওই নির্দিষ্ট সীমার পরে বল প্রয়োগ করলে পদার্থ আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ পদার্থতে স্থায়ীভাবে বিকৃতি ঘটে যায়। তো যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে পদার্থ পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে জেনেছি। এখন হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক এই সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের বল প্রয়োগের ফলে যে পীড়ন উৎপন্ন হবে এবং যে বিকৃতি তার ফলে ঘটবে, এই দুইটা সমানুপাতিক। পীড়ন বৃদ্ধি পেলে বিকৃতিও বৃদ্ধি পাবে এবং পীড়ন হ্রাস পেলে বিকৃতিও হ্রাস পাবে। আর পীড়ন এবং বিকৃতির এই অনুপাতটা হলো একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয় অথবা ই দ্বারা প্রকাশ করা হয়। একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটিকে আমরা যদি ই দিয়ে প্রকাশ করি তাহলে আমরা ই সমান বলতে পারি পীড়ন বাই বিকৃতি। আমরা পীড়নকে এস দিয়ে প্রকাশ করি এবং বিকৃতি ডেল, দ্যাট মিনস ই ইজ ইকুয়াল টু এস বাই ডেল। আমরা জানি পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পীড়ন এসকে লিখতে পারি আমরা পি বাই এ, এবং বিকৃতি সমান আমরা কি জানি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদৈর্ঘ্য ডেল বাই এল, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ই সমান আমরা লিখতে পারি পি এল বাই এ ডেল, যেখানে আমাদের এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পিটা হলো প্রকৃত বল, এলটা পদার্থের দৈর্ঘ্য, ডেলটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। এবং এইটা হলো ক্ষেত্রফল। তো আমরা জানি সাধারণত বিকৃতির কোনো একক থাকে না, যার কারণে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং পীড়নের একক একই হয়। এরপর আমরা দেখতে পারি দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি হলো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে শিয়ার পীড়ন এবং শিয়ার বিকৃতির অনুপাতটাও ধ্রুবক। এই শিয়ার পীড়ন ও শিয়ার বিকৃতি অনুপাতকেই বলা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি। এই মডুলাস অফ রিজিডিটিকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা জি সমান বলতে পারি শিয়ার পীড়ন ভাগ শিয়ার বিকৃতি। পয়সন রেশিও। পয়সন রেশিও তো একটা ইম্পর্টেন্ট টপিকস। আমরা জানি সাধারণত কোনো পদার্থের উপর বল প্রয়োগ করলে ওই পদার্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা পদার্থের দৈর্ঘ্য যদি কিছুটা পরিবর্তিত হয়ে লম্বা হয় তাহলে অবশ্যই ওই পদার্থের প্রস্থটা কিছুটা পরিমাণ হ্রাস পায়। এই যে দৈর্ঘ্যের বিকৃতি এবং প্রস্থের বিকৃতি, এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে পয়সন রেশিও, অর্থাৎ কোনো পদার্থের দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতি অনুপাতকে বলা হচ্ছে পয়সন রেশিও। তাহলে আমরা পয়সন রেশিওকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। পয়সন রেশিও মিউ সমান আমরা বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি। এরপরে আমরা আলোচনা করব মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, সাধারণত পরীক্ষায় থেকে থাকে এবং কংক্রিট ও মাইল্ড স্টিলের বিহেভিয়ার সম্পর্কে জানার জন্য এই ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ব্যবহৃত কংক্রিটের রিইনফোর্সমেন্ট হিসেবে সাধারণত মাইল্ড স্টিল ব্যবহার করা হয়ে থাকে। এর কারণ হলো মাইল্ড স্টিল এবং কংক্রিটের যে বিহেভিয়ার আছে, যে মেকানিক্যাল প্রপার্টিসগুলো আছে, এই দুইটা প্রায় অনেকটা কাছাকাছি রকমের, যার কারণে সাধারণত আমাদের কংক্রিটের ভিতর মাইল্ড স্টিলগুলো রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম যদি আমরা দেখি,
অর্থাৎ একটা মাইল্ড স্টিলের উপর যদি লোড প্রয়োগ করা হয়, গ্রাজুয়ালি লোডটা বাড়ানো হয় এবং এর সাথে স্টিলের বিকৃতি ঘটতে থাকে এবং এই লোডটা যতক্ষণ না আমাদের স্টিলটা ফেল করতেছে অর্থাৎ ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লোডটা প্রয়োগ করা হয়। তো এই লোড প্রয়োগের সাথে সাথে এর বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটে থাকে। এই বিভিন্ন অবস্থাটাই এখানে বর্ণনা করা হয়েছে। তো সাধারণত কি হয়, একটা মাইল্ড স্টিলের উপর যদি আমরা লোড প্রয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। তো প্রথমত এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পয়েন্ট এ, যেটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট বা সমানুপাতিক সীমা। এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত অ্যাকচুয়ালি এই পীড়ন এবং বিকৃতিটা সমানুপাতিক হারে হয়ে থাকে, অর্থাৎ পীড়ন বৃদ্ধি পেলে বিকৃতিটাও সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। এরপর আমাদের যে পয়েন্টটা আছে তার একটু পরে আছে আমাদের ইলাস্টিক লিমিট। থিওরিটিক্যালি একটা পদার্থের ইলাস্টিক লিমিট পর্যন্ত পীড়ন এবং বিকৃতি দুটো সমানুপাতিক হয়ে থাকে। তো এই সীমা পর্যন্ত আমাদের পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হয়ে থাকে এবং পরবর্তীতে যেটা আছে ইল্ড পয়েন্ট, মূলত এই ইল্ড পয়েন্টের পর থেকে আমাদের ফেইলিয়ার ক্যারেক্টারিস্টিক শুরু হয়ে থাকে। অর্থাৎ এই ইল্ড পয়েন্টের আগ পর্যন্ত আমাদের পীড়ন এবং বিকৃতির যে সমানুপাতিক সীমাটা এটা বজায় থাকে, সমানুপাতিক ধর্মটা, এবং এই ইল্ড পয়েন্টের পরে মূলত আমাদের ফেইলিয়ার ক্যারেক্টারিস্টিকটা শুরু হয়। অর্থাৎ এখানে যে সি বিন্দুটা আছে এটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর এই বিন্দুটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। এরপরে ইল্ড পয়েন্টের পরে যদি আমরা আরও লোড বৃদ্ধি করতে থাকি, সাধারণত ইল্ড পয়েন্টের পরে লোড বৃদ্ধি করলে আমাদের বিকৃতিটা পূর্বের তুলনায় বেশি হারে হয়। অর্থাৎ এখানে লোড বৃদ্ধির সাথে বিকৃতির হারটা সমানুপাতিক থাকে না। ইল্ড পয়েন্টের পর থেকেই আমাদের লোড বৃদ্ধির সাথে সাথে বিকৃতির পরিমাণও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং এই বৃদ্ধি পেতে পেতে একসময় আমাদের আলটিমেট স্ট্রেস বা সর্বোচ্চ সীমাতে পৌঁছে যায়, যে বিন্দুটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এই বিন্দুটাকে বলা হচ্ছে আলটিমেট পয়েন্ট। এই আলটিমেট পয়েন্টের পরে আমাদের যে বিন্দুটা থেকে আলটিমেট পয়েন্টের পরে সাধারণত অল্প পরিমাণ লোড বৃদ্ধি করলে বিকৃতির পরিমাণ হয় খুব বেশি এবং এই সময়ে এমন একটা সময় আস্তে আস্তে বিকৃতি বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যখন আমাদের লোড অপসারণ করলেও বিকৃতি হতে থাকে। এইভাবে বিকৃতি হতে হতে এক সময়, আর এই আলটিমেট পয়েন্টের পরেই মূলত আমাদের যে মাইল্ড স্টিলের যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে, ডায়ামিটারটা আছে, এটা কমতে থাকে, আস্তে আস্তে জায়গাটা শুরু হতে থাকে। এই শুরু হতে 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 একসময় এই যে এফ বা বি পয়েন্ট, যেটাকে বলি আমরা ফ্র্যাকচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্টে এসে বিকট শব্দ করে স্টিলটা ছিঁড়ে যায়, অর্থাৎ চূড়ান্তভাবে ফেল করে। তো এই সীমাটাকে বলা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট বা বি, এটাকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো সাধারণত আমরা যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করে থাকি সাধারণত মাইল্ড স্টিলের যে ইল্ড স্ট্রেংথটা নিয়ে কাজ করা হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথ নিয়েও কাজ করা হয়ে থাকে। এখন আমরা দেখব এবং কংক্রিটের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম। তো কংক্রিটের পীড়ন বিকৃতি ডায়াগ্রাম কার্ভটা অনেকটা লিনিয়ার হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি একদিকে পীড়ন এবং একদিকে বিকৃতি রাখি তাহলে আমরা দেখতে পাই এখানে পীড়ন বৃদ্ধির সাথে সাথে কংক্রিটের বিকৃতিটাও বৃদ্ধি পেতে থাকে। কংক্রিটের স্ট্রেংথ মূলত আমরা কংক্রিট মিক্স ডিজাইনের সময় যে রেশিওগুলো ফলো করে থাকি, কংক্রিটের স্ট্রেংথ সাধারণত কংক্রিটের মিক্স ডিজাইন রেশিওর উপর অনেকটা নির্ভর করে। এই অধ্যায় সম্পর্কিত যে থিওরিগুলো ছিল সেগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাসমূহ আছে, এই গাণিতিক সমস্যাসমূহ সমাধানের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে এই সূত্রগুলো সম্পর্কে আমরা দেখব। প্রথমে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো জেনে নিব। সূত্রসমূহের মধ্যে প্রথমে আমরা দেখব পীড়ন। পীড়ন এস ইজ ইকুয়াল টু
P/A, যেখানে P হলো প্রকৃত বল এবং এটা হলো আমাদের ক্ষেত্রফল। পরবর্তীতে দেখব আমরা বিকৃতি। বিকৃতিকে সাধারণত আমরা ডেল দিয়ে প্রকাশ করে থাকি। তো বিকৃতি ডেল ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ডেল্টা বাই এল। এরপরে আমরা দেখব মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান গাণিতিকভাবে ই ইজ ইকুয়াল টু, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান পীড়ন বাই বিকৃতি। এটা মডুলাস অফ ইলাস্টিসিটির সময় বিস্তারিত আলোচনা করে এসেছি, এখানে শুধু সূত্রটা লিখব। তো ই ইজ ইকুয়াল টু FL বাই A ডেল। এরপরে আমরা দেখব রেজিলিয়েন্স সম্পর্কে। রেজিলিয়েন্স বা বিকৃতি শক্তি R সমান সমান h²v/2e এবং মডুলাস অফ রেজিলিয়েন্স বা MR মডুলাস অফ রেজিলিয়েন্স বা এটাকে MR দ্বারা প্রকাশ করা হয়। MR সমান সমান আমরা জানি h²/2e। এরপরে কংক্রিট এবং স্টিল একসাথে যদি থাকে এবং তার উপর বল প্রয়োগ করে, সেক্ষেত্রে আমাদের যে কম্বাইন্ড স্ট্রেসটা উৎপন্ন হয়, সেই কম্বাইন্ড স্ট্রেসের ফর্মুলা, দুটো ফর্মুলা রয়েছে এখানে। স্টিলের SS ইজ ইকুয়াল টু W ES বাই AS ES প্লাস AC EC এবং কংক্রিটের স্ট্রেস S ইজ ইকুয়াল টু WEC বাই ACS প্লাস AC EC। ডাব্লু হলো প্রকৃত বল, এসটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এবং ইসিটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট এবং AS এবং AC যথাক্রমে স্টিলের এরিয়া এবং কংক্রিটের এরিয়া। তো মোটামুটি এইগুলাই এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি।